দ্বিতীয় পর্ব। হঠাৎ 1 মিনিটেরও কম সময় ব্যাপিয়া ঝুমঝুম করিয়া জোরে বৃষ্টি হইয়া গেল। তারপর যেমন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল তেমনই পড়িতে লাগিল। গণেশের দরজার কাছে সরিয়া আসিয়া বলিল, যাবি না কুবির? কুবের বলিল, হ ল যাই। আচ্ছা তুই ক দেখি গণেশ, হিরো জ্যাঠার ঠাই দুগা ছন চামু নাকি? দিব না। গণেশ বলিল, হিরো জ্যাঠা ছন দিব? জ্যাঠারে তুই চিনোস না কুবির? কাইলের কাণ্ডু জানুস। বিহানের ঘরে ফিরা সুমু, বউ কয় চাল বাড়ন্ত, খাও আইটলা কলা। ভর রাইতে জায়গা ঘুমের লাইগা 2 চক্ষু আধার দেহে, চাল বাড়ন্ত। বউরে কইলাম জিরু জ্যাঠার ঠাই দুগা চাল করজ আনগা, দুপুরে গায়ে গিয়া কিনা আনু। কলি না পিত্তাই যাবি কুবির। বউরে জ্যাঠা ফিরাইয়া দিল, কয় কি বিশুদ্ধবার কর্জ দেও না মানা। কুবের সবিস্ময়ে বলিল, হ তোর নিজের জ্যাঠা না? নিজের জ্যাঠা বললেই পীড়িত যান বেশি কুবির, খালি নিবার পারে দিবার পারে না। এই কথাগুলি বলিতে পারার মধ্যে গণেশের পক্ষে বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় আছে। কুবের শিরস চালনায় সাই দিয়া বলিল, আমার ঘরে পাঠালি না কেন বউরে? গণেশ যেমন বোকা তেমনই সরল। সে বলিল, তুই চাল পাবি কনে? এ কথা অপমান বোধ করিয়া কুবের উঠিল রাগিয়া। চাল পাবু কনে কেন? আমরা ভাত খাই না? গরিব বইলা দুগা চাল কর্জ না দেউনের মতো গরিব আমি না, যাই না থুস। কুবের রাগেও গণেশ লজ্জায় খানিক্ষণ চুপ করিয়া রইল। শেষে গণেশ আস্তে আস্তে বলিল, গোসা কল্যাণী কুবিরদা। মাঝে মাঝে কুবেরের রাগের সময় ভীরু গণেশ তাহাকে সম্মান করিয়া তুমি সম্বোধন করে। করুম না, গাও জ্বালাই না কথা কস যে, আজান খুড়া বইয়া আছে, লজাই। কুবের উঠোনে নামিয়া গেল। বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া উঠানটা কাদা ও পিচ্ছিল হইয়া আছে। গৃহাঙ্গনের এই নোংরা পচা পাকের চেয়ে নদী তীরের কাদা অনেক ভালো। সে কাদায় হাঁটু পর্যন্ত ডুবিয়া গেলেও যেন একরকম অস্বস্তি বোধ হয় না। বাড়ির পাকে পায়ে হাজা হয়। পাক খাটিয়া যাহার জীবিকা অর্জন করিতে হয়, সেই পাকের সংস্পর্শে তাহারও পা কুটকুট করে। আকস্মিক ক্রোধে কুবের ছেলে মানুষের মতো উঠানে একটা লাথি মারিল। পায়ের পাতার একটা পরিষ্কার ছাপ মাত্র উঠানে পড়িল, আর কিছু হইল না। আতুর হইতে ক্ষীণস্বরে মালা বলিল, আগো যাইও না, শুই না যাও। চালা দিয়ে নি ঘরে জল পড়ছে, ছাউনগুলা লইয়া যাও। বিছানার তলে ছন দেউন না দেউন সমান। মালার মুখে এমন নিঃস্বার্থ উক্তি শোনা যায় না। কুবেরের মুগ্ধ হওয়া উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে সে বিরক্ত হইয়া বলিল, কি এ সমান? ছন না পাইতা ভিজা ভিজা শোন যায়? রঙ্গ কইরা কাম নাই, চুপ মাইরা শুইয়া থাক। চালার লাইগা ছন লাগে, আয়না লুমু। হোসেন মিয়া কইছিল খড় দিব। হোসেন মিয়া কইলকাতা গেছে। মালা আফসোস করিয়া বলিল, কবে গেল? আগেনি একবার কইলা। 1 পয়হার সুই আনবার কইতাম, কলকাতার পয়হার 10 খান পাওন যায়। কলিকাতা হইতে মালা 1 পয়সার সুচ আনিতে দিত শুনিয়া কেহ হাসিল না। পিসি বরং মালার কথায় সাই দিয়েই কি যেন বলিল, ঠিক বোঝা গেল না। জবাব দিবার প্রয়োজন ছিল না। কুবেরের পায়ের আঙুলের ফাঁকে হাজার ঘায়ে বিষাক্ত পাক কামড়াইতেছিল। সে নীরবে বাহির হইয়া গেল। নদী তীরে নৌকায় তাহাদের কাজ ছিল। খাওয়া দাওয়ার পর নৌকা লইয়া তাহারা সোনাখালীর মেলায় যাইবে। সঙ্গে ছেলে মেয়েরা থাকিবে। কেতুপুর ও আশপাশের গ্রাম হইতে এমন যাত্রীও পাওয়ার সম্ভাবনা আছে যাহারা ভাড়া দিয়া মেলায় যাইবে। নৌকাটা একটু সাফ করিয়া একটা অস্থায়ী হোগলায় ছই খাটাইয়া দেওয়ার দরকার। নৌকার ছোট পালটি মেরামত করিবার জন্য নামানো হইয়াছিল। বাঁশের মাস্তুলে সেটু আবার ঠিক করিয়া খাটাইতে হইবে। বর্ষাকালে বাতাসে প্রায় সোনাখালীর দিকেই বইতে থাকে। গুমট করিয়া সামান্য বাতাস যদি ওঠে, পাল তুলিয়া মেলায় পৌঁছতে আজ 1 ঘন্টা সময়ও লাগিবে না। নদীর ধারে পৌঁছাইয়া তাহারা দেখিতে পাইল
ছাতি মাথায় দিয়া হোসেন মিয়া দাঁড়াইয়া আছে। ঘর ছাইবার জন্য হোসেনের কাছে বিনামূল্য কিছু শন পাইবার সম্ভাবনা ছিল। তাহাকে দেখিয়া কুবেরের খুশি হওয়া উচিত ছিল, তবু লোকটার আবির্ভাবে চিরদিন যে দৈর্ঘ্যের আশঙ্কা তাহাকে অস্বস্তি বোধ করায়, আজও সেই আশঙ্কায় হঠাৎ তাহাকে দাঁড় করাইয়া দিল। চুপি চুপি বলিল, হোসেন মিয়া রে গণেশ। তাই তো দেখি, একটু রহস্যময় লোক এই হোসেন মিয়া। বাড়ি তাহার নোয়াখালী অঞ্চলে, কয়েক বছর হইতে কেতুপুরে বাস করিতেছে। বয়স তাহার কত হইয়াছে চেহারা দেখিয়া অনুমান করা যায় না। পাকা চুলে সে কলপ দেয়, নূরে মেহেদি রং লাগায়, কানে আতর মাখানো তুলা গুজিয়া রাখে। প্রথম যখন সে কেতুপুরে আসিয়াছিল, পরনে ছিল একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় একঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠিত। জেলেপাড়া নিবাসী মুসলমান মাঝি জহরের বাড়িতে সে আশ্রয় লইয়াছিল। জহরের নৌকায় বৈঠা বাহিত। আজ সে তাহার বেটেখাটো তৈলচিক্কণ শরীরটি আজনুলম্বিত পাতলা পাঞ্জাবিতে ঢাকিয়া রাখে। নিজের পান শীতে পদ্মায় পাড়ি দেয়। জমি জায়গা কিনিয়া ঘরবাড়ি তুলিয়া পরম সুখেই সে দিন কাটাইতেছে। গত বছর নিকা করিয়া ঘরে আনিয়াছে 2 নম্বর স্ত্রীকে। এইসব সুখের ব্যবস্থা সে যে কি উপায়ে করিয়াছে, গ্রামের লোক ঠিক অনুমান করিয়া উঠিতে পারে না। নিত্য নতুন উপায়ে সে অর্থোপার্জন করে। নৌকা লইয়া হয়তো সে পদ্মার মাছ ধরিতে গেল সে সত্যই, কারণ যাওয়াটি সকলেই দেখিতে পাইল। কিন্তু পদ্মার কোনখানে সে মাছ ধরিল, মাছ বিক্রয় বা করিল কোন বন্দরে, কারো তাহা চোখে পড়িল না। তাহার নৌকার মাঝিদের জিজ্ঞাসা করিয়া একটা গল্প মাত্র শোনা গেল যে বন্দরে তাহারা মাছ বিক্রয় করিয়াছে, সেখানে নৌকা যাতায়াত করিতে নাকি 7-8 দিন সময় লাগে। তারপর কয়েকদিন হয়তো হোসেন গ্রামেই বসিয়া থাকে, একেবারে কিছুই করে না। হঠাৎ একদিন সে উধাও হইয়া যায়। 15 দিন 1 মাস আর তাহার দেখা মেলে না। আবির্ভাব তাহার ঘটে হঠাৎ, এবং কিছুদিন পর 200 গরু ছাগল চালানো হইয়া যায় কলিকাতায়। বড় অমায়িক ব্যবহার হোসেনের। লালচে রঙের দাড়ির ফাঁকে সব সময়ই সে মিষ্টি করিয়া হাসে। যে শত্রু যে তাহার ক্ষতি করে, শাস্তি সে তাহাকে নির্মমভাবেই দেয়। কিন্তু তাহাকে কেহ কোনোদিন রাগ করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারে না। ধনী দরিদ্র, ভদ্র অভদ্রের পার্থক্য তার কাছে নাই। সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা। মাঝে মাঝে এখনো সে জেলেপাড়া যাতায়াত করে। ভাঙা কুটিরের দাওয়ায় ছেঁড়া চাটাইয়ে বসিয়া দা কাটা করা তামাক টানে। সকলে চারিদিকে ঘিরিয়া বসিলে তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া ওঠে। এইসব অর্ধ উলঙ্গ নোংরা মানুষগুলির জন্য বুকে যেন তাহার ভালোবাসা আছে। ওপরে উঠিয়া গিয়া ইহাদের আকর্ষণে নিজেকে সে যেন টানিয়া নিচে নামাইয়া আনে। না, মনে মনে ইহা বিশ্বাস করে না জেলেপাড়ার কেহই জীবন যুদ্ধে জয় পরাজয়ের একেবারে মিলন সীমান্তে তাহারা বাস করে। মিত্র তাহাদের কেহ নাই, তবে বিশ্বাস অবিশ্বাসের জন্য কিছু আসিয়া যায় না। হোসেন মিয়া হাসি মুখে একেবারে বাড়ির ভেতরে গিয়া জাকিয়া বসিয়া তাহার গোপন গম্ভীর ও দুর্গেয় মতলব হাসিলের আয়োজন আরম্ভ করিলেও জেলেপাড়ায় এমন কেহ নাই যে তাহাকে কিছু বলিতে পারে। বলিতে হয়তো পারে, বলে না শুধু এই জন্যই যে বলা নিরর্থক, তাতে কোনো লাভ হয় না। যা সে ঘটায় সমস্তই স্বাভাবিক ও অবসম্ভাবী। অন্যতা করিবার জন্য বুক ঠুকিয়া দাঁড়াইলে কার কি লাভ হইবে? তার চেয়ে বর্ষাকালে ঘরের ফুটা চাল যদি একটু মেরামত হয়, উপবাসের সময় বিনা সুদে যদি কিছু কর্জ মেলে, তাই ঢের লাভ। হোসেন মিয়া গোপন মতলবে দুটো একটা খবর যে জেলেপাড়ায় লোকেরা রাখে না তা নয়। জেলেপাড়ার 3টি পরিবার উধাও হইয়া গিয়াছে। হোসেন মিয়া যে ছেলে বুড়ো স্ত্রী নির্বিশেষে এক একটি সমগ্র পরিবারকে কোথায় রাখিয়া আসিত, প্রথমে কেহ তাহার টের পায় নাই। পরে জানা গিয়াছে নোয়াখালীর ওইদিকে সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপে প্রজা বসাইয়া সে জমিদারি পত্তন করিতেছে। সে দ্বীপ নাকি গভীর জঙ্গলে আবৃত। শহর নাই, গ্রাম নাই, মানুষের বসতি নাই, শুধু আছে বন্য পশু এবং অসংখ্য পাখি।
কিছু কিছু জঙ্গল সাফ করিয়া এই দ্বীপে হোসেন মিয়া ঋণগ্রস্ত উপবাস ক্ষীণ পরিবারদের উপনিবেশ স্থাপন করিতেছে। লোভ দেখাইয়া আশা দিয়া এক একটি নিরুপায় পরিবারকে সে এই দ্বীপে লইয়া যায়। সৃষ্টির দিন হইতে কখনো আবাদ হয় নাই এমন খানিকটা জমি দেয়, থাকিবার জন্য ঘর দেয়, আবাদের জন্য দেয় হাল বলদ ও জঙ্গল কাটিবার জন্য যন্ত্রপাতি। অন্যান্য স্থান হইতে আর কতগুলি পরিবারকে সে ওখানে লইয়া গিয়াছে কে জানে। কিন্তু কেতুপুরের জেলেপাড়ার 3 ঘর মাঝিকে সে যে আদিম অসভ্য যুগের চাষার পরিণত করিয়াছে এ খবর জেলেপাড়ার কারোর অজানা নাই। তবু জানা না জানা তাহাদের পক্ষে সমান। মাথা নিচু করিয়া তাহারা হোসেন মিয়ার দেওয়া উপকার গ্রহণ করিবে। মনুষ্যবাসের অযোগ্য সেই দ্বীপকে জনপদে পরিণত করার আহ্বান আসিলে যতদিন পারে মাথা নাড়িয়া অস্বীকার করিবে। যেদিন পারিবে না সেদিন স্ত্রীপুত্রের হাত ধরিয়া নিঃশব্দে হোসেন মিয়ার নৌকায় গিয়া উঠিবে। তাই মনে মনে লোকটাকে ভয় করিলেও কাছে গিয়া কুবের বলিল, ছালাম মিয়া ভাই। হোসেন বলিল, ছালাম। কেমন ছিলা মাঝি? কাহিল মালুম হয়। জ্বরে ভুগলাম। কলকাতার থনে আলেন কবে? আইজি আলাম। আর গণেশ ভাই খবর কি? মেলায় যাবা না? গণেশ ঢোক গিলিয়া বলিল, জামু মিয়া ভাই, মেলায় জামু। পোলাপানেরা মেলায় যাওনের লেগা খাপায়া আছে, না গেলে চলবো কেন? গুমটি গেছে, বাদাম চলবো না, সকাল সকাল রওনা দিবা। বদর কইও মাঝি, সাজের আগে ফিরাইও, আসমান ভালো দেখি না। শুই না আলাম, আজকালের মধ্যে জব্বর ঝড় হইবার পারে। কুবের আকাশের দিকে ও নদীর দিকে চাহিল। পাতলা কুয়াশার মতো মেঘ আকাশ ভরিয়া আছে। নিস্তরঙ্গ পদ্মার বুকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের অসংখ্য ছোট ছোট বুদবুদ উঠিয়া ফাটিয়া গেলে যেমন দেখায় তেমনি দেখাইতেছে। নদীর ওপর তীর চোখে পড়ে না, নদীর মাঝখানে নৌকা পর্যন্ত অস্পষ্ট। আরো এদিকে একটি স্পষ্টতর নৌকার দিকে চোখ রাখিয়া কুবের সংক্ষেপে প্রশ্ন করিল, যামুনা মেলায়? বারণ করেন নাকি মিয়া ভাই? হোসেন বলিল, যাবা না কেন? ডর কিসের? আসমান দেখা রওনা দিবা, আসমান দেখা ফিরবা। বাদলা দিনে ঝড় জানান দিয়া আহে। সাই দিয়া কুবের নৌকায় উঠিল। মুসলমান মাঝির 2টি নৌকা ইতিমধ্যে মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছিল। 2টি নৌকায় একসঙ্গে ছাড়িয়া গেল। নদীর জল তুলিয়া নৌকা ধুইতে ধুইতে কুবের এক সময় চাহিয়া দেখিল হোসেন চলিয়া গিয়াছে। চালার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সনের কথাটা এতক্ষণে তাহার মনে পড়িয়াছে। হোসেনকে বলিয়া রাখিলে ভালো হইত। লোকটা এই আছে এই নাই। সনের জন্য কাল সকালে হয়তো ওর বাড়ি গিয়া শুনিবে রাতারাতি ও ঢাকায় পাড়িয়ে দিয়াছে। কবে ফিরিবে কে তাহা জানে। হোগলার ছাউনিটা বাতার সঙ্গে বাঁধিতে বাঁধিতে কুবের হঠাৎ সচকিত হইয়া বলিল, কে হাকে রে গনসা? বহু দূর নদীবক্ষ হইতে হাক আসিতেছিল। মানব কণ্ঠের একটানা একটা ক্ষীণ আওয়াজ। 2 কানের পেছনে হাত দিয়া হাক শুনিয়া উঠিয়া দাঁড়াইয়া কুবের সাড়া দিয়া উঠিল। এ এক ধরনের ভাষা। পূর্ববঙ্গের মাঝি শ্রেণীর লোক ছাড়া এ ভাষা কেহ জানে না। এ ভাষার কথা নাই, আছে শুধু তরঙ্গায়িত শব্দ। উন্মুক্ত প্রান্তরে বিস্তৃত নদীবক্ষে এই শব্দ দূর হইতে দূরে চলিয়া যায়, ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসে, কিন্তু তরঙ্গে তারতম্য অবিকল থাকিয়া যায়। অস্ফুট গুঞ্জনের মতো মৃদু হইয়াও যদি কানে আসিয়া লাগে, পদ্মা নদীর মাঝি কান পাতিয়া শুনিয়া অর্থ বুঝিতে পারে। শব্দের দুর্লক্ষ উৎসের দিকে চাহিয়া সে বুক ভরিয়া বাতাস গ্রহণ করে। বা হাত কানের পেছনে রাখিয়া ডান হাতিটি মুখের সম্মুখে আনিয়া সঞ্চালিত করিয়া উচ্চারিত একটানা আওয়াজে সে তরঙ্গের সৃষ্টি করে। ধনঞ্জয়ের মন দিয়া শোনে নাই। সে জিজ্ঞেস করিল, ক্যাডা? কি কয়? কুবের কহিল, আমাগোর রাসু। ধনঞ্জয় অবাক হইয়া গেল। বিন্দামাজির পোলা? কস কি কুবির? শুনছস নি ঠিক? রাসুর গলা চিনি না খুড়া? অখনি আইবা দেখো। ধনঞ্জয়ের বিস্ময় কমিতে চাই না। বহুদূরে নৌকাটির দিকে যাইয়া সে বলিল, রাসু না হোসেন মিয়ার দ্বীপে গেছিল? হ, আইলো কিবা? কুবের বিরক্ত হইয়া কহিল, কিবা কমু খুড়া, আহুক জিগাইও। হোসেন মিয়া ছাইরা দিবার পরে ও নিজে পালাইয়া আইবার পারে, না জিগাইনি কওনার যায়। খানিক পরে আবার হাক আসিল।
এবার আরো স্পষ্ট। হাকের আওয়াজ যে একটি উৎসুক সুর ছিল, তিনজনের কানেই তাহা ধরা পড়িল। গণেশ কুবেরের মুখের দিকে চাহিয়া কি বলিতে গিয়া হা করিয়া কিছুই বলিল না। হাকের জবাব দিবার জন্য কুবের সুদীর্ঘ শ্বাস গ্রহণ করিল। কিছুক্ষণ পরে একটা জীর্ণ পুরাতন নৌকা আসিয়া ভিড়িল পাশে। দুইজন অচেনা মাঝি নৌকা বাহিয়া আসিয়াছে। ভিনগাঁয়ের নৌকা। নৌকার খোলটা কাঠালে এমনভাবে বোঝাই করা হইয়াছে যে নৌকায় প্রান্ত ভাগ জলের ওপরে কয়েক ইঞ্চি মাত্র ভাসিয়া আছে। ওপরে কোনো রকম আবরণ নাই। গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঝি দুজন এবং রাসু তিনজনে ভিজিয়া গিয়াছে। তারা দিয়া রাসুকে এই নৌকায় নামাইয়া দিয়া মাঝি দুজন বোধহয় বিড়বিড় করিতে তাহাকে গাল দিতেই তৎক্ষণাৎ আবার ঠেলা দিয়া নৌকার মুখ ফিরিয়া বৈঠা ধরিল। পদ্মা নদী চিরন্তন রীতি অনুসারে কুবের জিজ্ঞেস করিল, কোন গাঁও থেকে আইলা মাঝি, যাইবা কোয়ানে? জবাব দিবার রীতিও চিরন্তন। তাহার ক্রোধে বলিল, সুলপি থেইকা আইলাম, জামু মেলায়। রাগের কারণটা তাহাদের সহজেই বোঝা যায়। সুলপি হইতে সোজাসুজি সোনাখালীর মেলায় যাওয়ার বদলে রাসুকে এখানে পৌঁছাইয়া দিতে তাহাদের পদ্মা পার হইতে হইয়াছিল। প্রতিদানে রাসু যে তাহাদের কিছু দিতে পারে নাই তাহা অত্যন্ত সুস্পষ্ট। কিন্তু এ ক্রোধ তাহাদের ফলপ্রসূ নয়, এ শুধু ক্রোধ। রাসুর মতো দুরবস্থায় পড়িয়া আবার যখন কেহ তাহাদের পদ্মা পার করিয়া দিবার অনুরোধ জানাইবে, এমনই ভাবে রাগিয়া উঠিল সে নিরুপায় মানুষটিকে তাহারা না বলিতে পারে না। বিনা প্রত্যাশায় বোঝাই নৌকা লইয়া 3 ক্রোশ অতিরিক্ত বৈঠা বাহিবে, ইহা মহত্ব নয়, পরোপকার নয়, ইহা রীতি, অপরিহার্য নিয়ম। আশ্চর্য এই নিয়ম পালন করিয়া ক্রুদ্ধ হইয়া ওঠাও অনিয়ম নয়। নৌকায় পা দিয়া রাসু খানিকক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রইল। তারপর কুবেরকে জড়াইয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আলাম গো কুবেরদা। কন থেকে আলি রাসু? কই কই কুবেরদা কই? তোমাকেও দেখা রাও সরে না, কতকাল পরে ফিরে এলাম। কুবের ও গণেশ তাহার চোখে জল দেখিতে পারিল। ধনঞ্জয় পড়িয়াছিল তাহার পিছনে। সে উপস্থিত থাকিতে রাসু যে আসিয়া পৌঁছায়া কুবেরকে জড়াইয়া ধরিয়া আহ্লাদে ডগমগ হইয়া উঠিল, ইহাতে মনে মনে সে ঈর্ষাতুর ও অসন্তোষ হইয়া উঠিয়াছিল। রাসুর আবির্ভাবে উত্তেজনা তাহারও কম হয় নাই। তাহা গোপন করিয়া শান্ত উদাসভাবে সে বলিল, বয় রে রাসু, বয়। কুবেরকে ছাড়িয়া রাসু হোগলার নিচে নৌকার আধ ভেজা পাটাতনের ওপর বসিয়া পড়িল। তাহার উল্টা পিঠে চোখ মুছিয়া পরনের জীর্ণ বসনের ঘষিয়া হাতে লাগা অশ্রু মুছিয়া ফেলিল। 3 জোড়া চোখ চাহিয়া রহিল তাহার শীর্ণ কঙ্কালসার দেহটির দিকে। 3 বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সপরিবারে সে যখন ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, দেহ তখন তাহার অবশ্য বিশেষ পরিপুষ্ট ছিল না, কিন্তু এমনভাবে ভাঙিয়াও সে পড়ে নাই। রাসুর মাথায় বড় বড় চুল জট বাঁধিয়া গিয়াছে, সর্বাঙ্গে অনেকগুলি ক্ষতের চিহ্ন, কয়েকটা ঘা এখনো ভালো করিয়া শুকায় নাই। 2টি পাই তাহার হাঁটুর কাছ হইতে গোড়ালি পর্যন্ত ফোলা। গায়ের চামড়া যেন তাহার আলগা হইয়া শুকাইয়া শক্ত ও কালো হইয়া উঠিয়াছিল। এখন বৃষ্টির জলে ভিজা জুতার চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাইতেছে। একটু আগে বহুদূর হইতে অত জোরে হাঁক দিবার শক্তি সে কোথায় পাইয়াছিল ভাবিয়া কুবের অবাক হইয়া রহিল। রাসু ঝিমাইয়া পড়িতেছিল। ধনঞ্জয় জিজ্ঞেস করিল, ময়নাদ্বীপ থেইকা আলিনা রাসু? হ। পালাইয়া আইছোস? বৈশাখ মাসে। বৈশাখ মাসে? এতকাল কই ছিলি তুই? নোয়াখালী ছিলাম। বিশুদ্ধবারে আইলাম সুলপি। কমুনে আজান খুড়া সকল কমু, অখনে ক্ষুধাই মরি। ও কুবেরদা কিছু নি দিবার পারো? তখনকার মতো কৌতূহল নিবৃত্তির সম্ভাবনা নাই দেখিয়া রাসুকে সঙ্গে করিয়া 3 জনে গ্রামে ফিরিয়া গেল। ধনঞ্জয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাবার আগে রাসুর আবির্ভাবের বার্তা রাষ্ট্র হইয়া গেল জেলেপাড়ার সর্বত্র। কিছুক্ষণের মধ্যে ধনঞ্জয়ের উঠান জেলেপাড়ার কৌতূহলী ছেলে মেয়ে স্ত্রী পুরুষে ভরিয়া উঠিল। সকলের চোখে অপার বিস্ময়। 3 বছর আগে সকলে যাহাকে মৃত্যুমুখে সঁপিয়া দিয়াছিল, 3 বছর যাহাকে সকলে একরকম ভুলিয়াই ছিল, হঠাৎ সে আবার আসিল কোথা হইতে? রাসুর মামা 80 বছরের বুড়া প্রীতম মাঝিও নুজ দেহ লইয়া লাঠিতে ভর দিয়া আসিয়া পড়িল। রাসু দাওয়ার ওপরে চাটাইয়া বসিয়া মুহ্যমানের মতো একদা পরিচিত এই জনতার দিকে স্মিত নিস্তেজ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। কাছে গিয়া ক্ষীণ দৃষ্টি প্রীতম মাঝি তাহাকে অনেকক্ষণ ঠাহর করিয়া দেখিল। চিনিতে পারিয়া ভাবাবেগে হাত
হইতে লাঠিটা খসিয়া যাওয়ার হঠাৎ ভাগ্নের পায়ের ওপরে হুমড়ি খাওয়া খেয়ে পড়িয়া সে উঠিল কাঁদিয়া। হুমড়ি খাইয়া পড়িবার আঘাতে নয়, কাঁদিয়া উঠিল সে এই বলিয়া যে রাসু একা ফিরিয়া আসিল আর সকলে কই। যে অনাহারে পীড়নে রাসু একদিন সপরিবারে ঘরছাড়া হইয়াছিল, দুমুঠো চাল দিয়া প্রীতম তাহা লাঘব করিবার কোনো চেষ্টাই করে নাই। তাই বলিয়া তার এই কান্না যে অশোভন হইল তা নয়। সে দুর্দিনে মামার স্বাভাবিক উদাসীনতার স্মৃতি রাসুও মনের মধ্যে পুষিয়া রাখে নাই। শুধু সেই দুর্দিনের স্মৃতি নয়, সবই যেন সে এতক্ষণ ভুলিয়াছিল, তাহা দুঃখ বেদনা সর্বাঙ্গীন ইতিহাস। প্রীতমের কান্না শুনিয়া সেও হঠাৎ ডুকরিয়া কাঁদিয়া উঠিল। আমি একা ফিরাইলাম গো মামা, সব কটারে গাঙের জলে ভাসাইয়া দিয়া আমি একা ফিরাইলাম। কান্নার মধ্যে প্রীতম চমকাইয়া উঠিল, একেবারে বেখাপ্পা সুরে প্রশ্ন করিল, কস কি রাসু, সব কটা গেছে? রাসু সাই দিয়া বলিল, সব গেছে মামা, আমার কেউ নাই। কেউ নাই? এক স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, একুনে এই 4 জনকে সঙ্গে লইয়া সে নিরুদ্দেশ যাত্রা করিয়াছিল। হোসেন মিয়ার জঙ্গলাকীর্ণ ময়না দ্বীপের উপনিবেশে একে একে 4 জনেরই মৃত্যুর দেশে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। এই গভীর শোকাবহ সংবাদে কেতুপুরের জেলেপাড়া নিবাসী নরনারী মুখ হইয়া গেল। অথচ এই সংবাদ রাসুর আকস্মিক আবির্ভাবের মতো বিস্ময়কর নয়। সকলেই ইহা জানিত। সমুদ্রের মধ্যে যে দ্বীপে সৃষ্টির দিন হইতে মানুষ বাস করে নাই, সেখানে গিয়া কাহারও বাঁচিবার উপায় আছে? রাসুরা যখন সেখানে যায় তখন সকলে নিশ্চয় জানিয়াছিল তাহারা মরিতে যাইতেছে। রাসু যে জীবিতাবস্থায় ফিরিয়া আসিয়াছে, আশ্চর্য তো এইটুকুই। এমনই আশ্চর্য যে রাসুকে সম্মুখে উপস্থিত দেখিয়াও যেন বিশ্বাস হইতে চাহে না যে সে সত্যই আসিয়াছে। ধনঞ্জয়ের বউ বুতির মা একটি কলাই করা পাত্রে খানিকটা ঘোল আনিয়া দেয়। রাসু চোখের পলকে এক নিঃশ্বাসে তাহা গিলিয়া ফেলে। সমবেত জনতা এতক্ষণে বিশৃঙ্খলা হইয়াছিল। ক্রমে ক্রমে প্রত্যেকে এক একটি সুবিধাজনক স্থান গ্রহণ করিয়া বসিয়া পড়িলে রাসুকে ঘিরিয়া একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ সভার সৃষ্টি হয়। তারপর একে একে উঠিতে থাকে প্রশ্ন, জবাবে রাসুর প্রত্যেকটি কথা সকলে সাগ্রহে গিলিতে থাকে। প্রীতম শিহরিয়া জিজ্ঞেস করে, ময়নাদ্বীপে বাঘসিংহী আছে না রাসু? আছে না, বাঘসিংহীতে বোঝায় বলিয়া সকলে মৃদু শিহরণ লক্ষ্য করিয়া এই অর্ধমিত অবস্থাতেও গর্বের উত্তেজনা রাসুকে যেন নবজীবন দান করে। ভাঙিয়া পরিবার ভঙ্গিতে বসিয়া থাকার বদলে হঠাৎ সে হইয়া যায় সিধা, বলে, বাঘসিংহী, বাঘসিংহীর নামে ডরাইলা কি নাই ময়নাদ্বীপে কও? সাপ যা আছে এক একটা আস্ত মাংসের গিলা খায়। রাইতে সমুদ্রের কুমির ডাঙায় উঠা আসা মানুষেরে টাইনা নিয়া যায়। হ বলিতে বলিতে মুখ খুলিয়া যায় রাসুর, আর শুনিতে শুনিতে হা হইয়া যায় তাহার শ্রোতাদের মুখগুলি। হোসেন মিয়ার ময়নাদ্বীপ এমন ভীষণ স্থান সেটা। যাহা রথের মেলায় গিয়াছিল একে একে তাহারা ফিরিয়া আসিতে থাকে। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজিকার সন্ধ্যাটি নামে সানন্দে। বউরা হাসি মুখে লাল পাছাপা শাড়ি নাড়িয়া চাড়িয়া দেখে, নতুন কাছে চুড়ির বাহারি মুগ্ধ হয়। কাচ ও কাঠের পুতির মালা সযত্নে কুলঙ্গিতে তুলিয়া রাখে। ছেলে মেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়াইয়া ধরে। আহ্লাদ বহন করিয়া এই তুচ্ছ উপকরণ যে কুটিরে আসে না, সেখানে সে বিষাদ জমাট বাঁধিয়া থাকে তা নয়। কেননা কোনো রূপে সোনাখালীর মেলায় আনন্দের ঢেউ সে কুটিরেও পৌঁছাইয়াছে। একটি কাঁঠাল, 2টি আনারস, আজশের বাতাসা। এই দরিদ্রের উপনিবেশেও বেশ দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টের ফাঁকি দিয়া ধরা পুটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়া দিনের পর দিন আধপেটা ভাত খাইয়া থাকে। খুশি হইয়া উঠিতে তাহাদের অধিক প্রয়োজন কিসের? কুবেরের প্রতিবেশী বুড়ার সিধু দাস একটি পয়সা সম্বল করিয়া মেলায় গিয়াছিল। পয়সাটি সে খরচ করে নাই, কিন্তু মেলা হইতে সে যে বিপুল সম্পদ গ্রহণ করিয়া আনিয়াছে তাহাতে তাহার বৃহৎ পরিবারে আজ উৎসবের অন্ত নাই। ভিক্ষা সিধু করে নাই, বাগাইয়াছে। সারাদিন মেলায় ঘুরিয়া যেন 10 প্রকারের সংগ্রহ করিয়াছে। 3টি দাগ ধরা প্রকাণ্ড ফজলি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাঁচা কাঁঠাল, 3 একত্র মেশানো চাল ডাল খুদ আর খাসির একটা মাথা। গরিবের উৎসবের আর কি চাই? পুরনো ফেলনা জিনিস। খাসির মাথাটা ধরিতে গেলে সে এক রকম চুরি করিয়াছে বলিতে হয়, কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু
কারো কাছে চাই নাই, পয়সা সিধু কারো চুরি করে নাই। কুবেরের উঠানে দাঁড়ায় সিধু বলে, আমারে না নিয়া ফিরা আলি কুবির। দাওয়ার ডিবির আলোতে কুবের একটা কোচের লোহার শলাকাগুলি পরীক্ষা করিতেছিল। মুখ না তুলিয়াই বলে, তুমি না হিরু জেঠার নাই আগেই ফিরা আইলাম। সিধু দাওয়াই উঠিয়া যায়, তা আইলাম কুবির, তা আইলাম, রঙ্গ কইরা কইলাম, বোঝস না কোচটা কিনা আনলি ছন্দ করি নিল কত? 8 আনা। 8-10 হাত লম্বা সরু তল্লা বাঁশের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ ধরা যন্ত্রটি সিধু গম্ভীর মুখে পরীক্ষা করিয়া দেখে। গোড়ার দিকটা ধরিয়া অন্ধকার উঠানে ছুরিবার অভিনয় করিয়া বলে, ভার মন্দ না, দিচ্ছস কুবির, কাল পরশু তক আমিও একটা কিনা লমু। সিধুর মতলব কুবের ঠিক বুঝিতে পারে না। কোচটি সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করিয়া রাখিয়া আসে। বিকালে বৃষ্টি বন্ধ হইয়া গুমট করিয়া আছে। আকাশে বিশেষ মেঘ নাই বটে, কিন্তু কখন যে মেঘ ঘনাইয়া আসিয়া মুষলধারে বৃষ্টি নামিবে বলা যায় না। রাসুকে প্রীতম তাহার বাড়ি লইয়া গিয়াছে। এখন হয়তো আবার তাকে ঘিরিয়া সভা বসিয়াছে সেখানে। নিজের নির্বাসনের কাহিনী বলিয়া রাসু সকলকে মুগ্ধ করিয়া রাখিয়াছে। অন্তত ক্ষুধা না পাইলে কুবেরের সেখানে গিয়া বসত। পিসি হাড়িতে ভাত ফুটাইতেছে। না খাইয়া রাসু রোমাঞ্চকর গল্পের লোভ কোথাও যাওয়ার ক্ষমতা এখন তার নাই। সিধু বসিয়া বসিয়া বাজে কথা বলে। শিথিল ছাড়া ছাড়া তাহার ভাষা, অনির্দিষ্ট অবান্তর বিস্ময়বস্তু। কুবের আনমনে সাই দিয়া যায়, পেটে ক্ষুধার জ্বালা, মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়া তাগিদ। বুড়া সিধুর বকবক শুনে বিরক্তি তাহার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমে বলে, খাসির একটা মাথা আনলাম কুবির, মস্ত মাথা খান, মহিষের মতো 2টা শিং, নিল কত? শেষ বেলা সস্তায় কিনলুম কুবির, পুরা 5 আনা চাইয়া শেষ মাস 14 পয়হাই দিল। মায়াডারে বেনুন রাইদবারে কইলাম, তা কয় তেল মরিচ নাই, চালো নাকি বাড়ছে। সিধুর কথা শুনিবার সমস্ত আগ্রহ কুবেরে সহসা হারাইয়া ফেলে। পিসিকে এসে জিজ্ঞেস করে, ভাত হইল পিসি? একেবারে এসে পেছনে ফিরিয়া বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করিয়া সিধু উঠিয়া যায়। বাঁশের একটা টুকরিতে খাসির কোটা মাথাটা আনিয়া কুবেরের সামনে ধরিয়া বলে, দেখ কুবের, মিছা কই নাই, ঘাড়ের কাছে খাসাখানিক মাংস ছিল, এই দেখ। টুকরির কাছে মুখ লইয়া ঠাহর করিয়া করিয়া সিধু কয়েক টুকরা মাংস বাছিয়া কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চাইয়া বলে, তেল মরিচ দিয়া বানুন যা হইবে অমর্ত্য। আমিনউদ্দিন ঠাই পেঁয়াজ রসুন মাইগা আইনা, আমারে দেখাও কেন রাতগা বেনুন। সিধু এবার স্পষ্ট করিয়াই বলে, তেল মরিচ আর 1 মুঠা চাল দে কুবির, তরেও দিমুনে বেনুন। কুবের সন্দিগ্ধ হইয়া বলে, দিবানি নির্যশ? সিধু আহত হইয়া বলে, দিমুনা কস কি কুবির, তরে না দিয়া জামু কই? তেল মশলা এবং চাল লইয়া সিধু উঠিল। আতুরে হইতে মালা বলিল, বুড়া কি বজ্জাত, মাথার ভাগ দিব না আইঠা কলা দিব দেখো। কুবের উদাস ভাবে বলিল, না তাই না দিব, আজ তো শেষ না, আরেক দিন আইলে মাইরা খেদাইয়া দিমু। আমার লগে চালাকি কইরা যাইব কই? ভাত নামিলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কার অক্তিম তরকারি দিয়া ফ্যান সমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরাইয়া ফেলিল। গোপীকে খানিক পরে একটা বাটি লইয়া গিয়া সিধুর কাছ হইতে খাসির মাথার ব্যঞ্জন আনিতে বলিয়া সে বাহির হইয়া গেল। প্রীতম মাঝির বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে। গোয়ালের ভেতরে দিয়া তাহার বাড়িতে ঢুকিতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে 2টি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ বেড়া জাল। এত বড় জাল কেতুপুরের আর কাহারও নাই। বাড়িতে উঠানে বালাই নাই। গোয়াল পার হইয়া ঢুকিতে হয় প্রকাণ্ড একটা ঘরে। দুপাশে ছোট দুখানা করে ঘরে ঢুকিবার দরজাও এই ঘরের ভেতরে দিয়া কার্পণ্য ও বেড়া জালটির মতো বাড়ি করার এই খাপছাড়া ঢং প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোকে নাম দিয়াছে কয়েতখানা। ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে একটা ডোবা। ডোবার ওইদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নাই। বহুদূর বিস্তৃত শস্যা ক্ষেত। আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জলে ডুবিয়া গিয়াছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেই পরিচিত এক চৌড়া 5 ফুট লম্বা গোখরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটা গো সাপ।
বড় ঘরখানা সভা রীতিমতোই বসিয়াছিল। ঘরে ঢুকিয়া কুবের অবাক হইয়া দেখিল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্দুকটার ওপরে কাঁথা ভাঁজ করিয়া পাতিয়া হোসেনকে বসিতে দেওয়া হইয়াছে। রাসু মিশিয়া গিয়াছে একেবারে ভিড়ের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব, আর চোখে সকলকে হোসেন মিয়া দিকে চাহিতেছে। এতগুলি লোকের নিঃশ্বাসের ঘরে আবদ্ধ বাতাস হইয়া উঠিয়াছে দূষিত। গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটার জমিয়া আছে ঘাম। এদিক ওদিক চাহিয়া কুবের টুপ করিয়া সকলের পেছনে বসিয়া পড়িল। হোসেন মিয়া এখানে আসিয়া জুটিল কোথা হইতে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তাহারা মুখোমুখি হইয়া গিয়াছে, কি কাণ্ডটা আজ হয় দেখ। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কঠিন কর্মঠ শক্তিশালী লোক, একগুয়ে সম্মানকামী লোক, কপালের ফেরে বড় জব্দ হইয়া গেল। রাসু তাহাকে একেবারে হাতে নাতে ধরাইয়া দিয়াছে সকলের কাছে। যে এত প্রতিপত্তি অর্জন করিয়াছিল, আজ বুঝি তার মুখ ফুটিয়া কথা বলিতেও বাধিতেছে। সোজাসুজি অপমান করিবার সাহস হয়তো কাহারও হয় নাই, কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জায় লোকটাকে সকলে না জানি এতক্ষণ দিয়াছে। কুবের এমনই মমতা বোধ করে যে সে ভাবিতে থাকে, পারিলে আজ সে হোসেন মিয়ার পক্ষই লইত। লোভ দেখাইয়া মিথ্যা আশ্বাস দিয়া হোসেন মিয়া সে রাসুর স্ত্রী পুত্রকে সদ্দূর ময়নাদ্বীপে লইয়া গিয়া হত্যা করিয়াছে। কোন যুক্তিতে তাহার এই কীর্তি সে সমর্থন করিত কুবের তাহা জানে না। সে যাকে ভয় করে, এত লোকের সামনে তার মাথা হেট হইয়া যাওয়া মনে মনে সে শুধু ব্যথা পাইয়াছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হইতেছিল, যারা পঙ্গু অসহায় জীব, শক্তিকে লজ্জা দেওয়া তাদের পক্ষে ভালো কথা নয়, মানুষের ধর্মবিরুদ্ধ এ কাজ। এ কথা কুবের জানে যে হোসেন মিয়ার বিচার করিয়া শাস্তি বিধানের কল্পনা জেলেপাড়ার এই সমবেত মাতব্বরেরা করিবে না। তবু আজ এই সমষ্টি বিচারকদের ভঙ্গি গ্রহণ করিয়াছে, কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করিতেছে সকলের বসিবার ভঙ্গি, চাহিবার ভঙ্গি, চুপ করিয়া থাকিবার ভঙ্গি। বিচলিত ও উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাহিতে কুবের দেখিতে পাইল জহর, আমিনউদ্দিন এবং আরো দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসিয়া আছে। ধরিতে গেলে এইবার কেতুপুরে মুসলমান মাঝি সমাজ আরো 2-4 জন যারা আছে তারাও একান্ত নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরে বেশি হইবে না। জেলেপাড়ার পূর্ব দিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিতে বেড়ার বাহুল্য দেখিয়া সহজে চিনিতে পারা যায়। যতই জীর্ণ হইয়া আসুক, ছেঁড়া চট দিয়া, সুপারি গাছার পাতা দিয়া মেরামত করিয়া বেড়াগুলি এরা খাড়া করিয়া রাখে। অথচ খুব যে কঠোরভাবেই পর্দা প্রথা মানিয়া চলে তা বলা যায় না। মেয়েদের বাহিরে না আসিলে চলে না, নদীতে জল আনিতে হইতে পারে, পুরুষেরা কেহ বাড়ি না থাকিলে দোকানে সওদা আনিতে যাইতে হয়, বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়া ফুলিলে, মুরগিদের ডিম পাড়িলে গ্রামে গিয়া বেচিয়া আসিতে হয়। বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের, আর এমন বৌঝি বাড়িতে যদি কেহ থাকে তাহারা বয়স খুব কাঁচা তাহার। এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সৎভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাহাদের বিশেষ পার্থক্য নাই। সকলেই তাহারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে, দারিদ্র। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটিয়াও যায় অল্পতেই। কুবেরের সঙ্গে সিঁদুর যে কারণে বিবাদ হয়, আমিনউদ্দিনের সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয়, কুবের আমিনউদ্দিনের বিবাদও হয় সেই কারণেই। খুব খানিকটা গালাগালিও কিছু হাতাহাতি হইয়া মীমাংস হইয়া যায়। মধ্যস্থ হয়তো করে জহর মাঝি, বলে, কুবের ভাই ছাড়ন দাও, আরে এ হই আমুদ্দিন, সালাম দে, পোলাপানের পাড়া কাইজা গরস, তগর শরম নাই। কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল, এই আমিনউদ্দিন আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া গিয়াছে। হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই, সে চাহিয়া দেখিতেছে আমিনউদ্দির অস্বস্তি অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটিলেও মনে মনে আমিনউদ্দিন এর ওপর কুবেরের রাগ ছিল। চোখে চোখে মিলিতে সে চোখে ফিরাইয়া লইল। কেহ কথা কহে না কি ভাবিয়া হোসেন মিয়া হঠাৎ কুবেরকে বিলম্বিত সম্ভাষণ জানাইয়া বসিল। পিছে বইলা কেন কুবের ভাই, আগায়া বউ, খানা পিনা হয় নাই? কুবেরে হঠাৎ বড় উল্লাস বোধ করিল, আগায়া সকলের সামনে গিয়া বসিয়া বইল, খাইছে মিয়া ভাই?
বা হাতে নিজের লালচে দাড়ি মুঠা করিয়া হোসেন মিয়া বলিল, গণেশেরে দেখি না, গেছে কই? কেডা জানে। ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজা কর্তা রাইকা কয়, গায়ে ফেরোস নাকি গণেশ, মাছগুলা বাড়িতে দিয়া আসিস, লইয়া যা কইয়া এক ডালা ইছা মাছ দিলেন। মাছ দিবার লাইগা গণেশ কর্তাগো বাড়িতে গেছে সন্দ করি। মেজকর্তার নাম অনন্ত তালুকদার, কেতপুর গ্রামখানি তাহারি। জেলে পাড়ায় যাহারা 2-1 বিঘা জমি রাখে, মেজকর্তাকেই তাহারা খাজনা দিয়া থাকে। মেজকর্তার নামোল্লেখ সকলে মন দিয়া কুবেরের কথা শুনিল। হোসেন মিয়া জিজ্ঞেস করিল, কর্তা আলেন কবে? আলেন আর বিশুদ্ধবারে। হিরু মাঝি চোখ মিটমিট করিতে করিতে বলিল, মাইজা কর্তার সকল সংবাদ দেখি রাক্ষস কুবের। ভুবন সার লগে মামলার কি হইল ক দেহি। কুবের বলিল, কর্তা হাসচরে দখল পাইয়াছেন। ভুবন সার নায়েব নাকি কয়েদ হয়েছে শুনি জাঠা। সাইথির কুঞ্জ গোসাই সাক্ষী দিছে, সেই নাকি নিজের চোখে নায়েব কর্তারও কাছারি ঘরে আগুন দিতে দেখিল। প্রীতম বলিল, হ, তুই জানলি কি বা? কুবের সগর্বে বলিল, ইডা কি জিগাও মামা, আমার জাননের বাকি কি? শীতলবাবুর ঠাই জানলাম। শীতলের নাম উল্লেখে প্রীতম মাঝি নিঝুম হইয়া গেল। নকুল শয়তানি করিয়া জিজ্ঞেস করিল, শীতলবাবু তেনারে পালি কই কুবের? কুবের হাসিয়া বলিল, নকুল দা জ্যান পোলাপান, জানো না কিছু? শীতলবাবুর ঠাই পয়সা পামু। কাল রাইতে আমাগোর যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম। পয়সা দিবার মতলব ডাকাইতটা নাই। খাতির কইরা কইল, বয়রে কুবের, তামুক খা। তামুকটা নিয়ে রাজ্যের গল্প কইরা আইলাম। কইলি না পিতাই যাবা নকুলদা? শীতলবাবু কয়, মাজ্জাবাবু দেনাই ডুবছে। বুড়ো প্রীতম মাঝে চঞ্চল হইয়া উঠিয়াছিল। নকুল তখনও শয়তানি করিয়া বলিল, যুগির না পোলা হইব কুবির? কুবের বলিল, কেডা জানে, মুটাইছে দেখলাম। কে জানে, কি আশ্চর্য ইহাদের উপভোগ্য রসিকতা। যুগী প্রীতম মাঝির মেয়ে সম্প্রতি জেলে পাড়ায় একধারে একখানা ঘর বাঁধিয়া মেজকর্তার মুহুরী শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে। এত লোকের মাঝে প্রীতমের সামনেই তাহার সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলের হাসাহাসি করিয়া তাহা উপভোগ্য করে বিনা বাধাই ও বিনা দ্বিধায়। প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে, বাইর হ তুই আমার বাড়ি থাইকা, নকুল লা দূর হ। নকুল মুচকিয়া হাসিয়া বলে, গোসা করো কেন মামা? জবাব দিবার পারো না? মাইজাকর্তা কুবেরের এত খাতির করে কেন, তাই জিগাইয়া। কুবেরের পোলা কেমন ধলা হয়েছে জিগাও। কুবের মুষ্টি তুলিয়া বলে, মারুম কইলাম নকুল্লা, মায়েরা লাশ করুম তরে। মনে হয় সভায় চেহারা বদলাইয়া গিয়াছে। রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সবাই যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল, প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে। ও বিষয়ে আর কাহারও কিছু বলিবার নাই। হোসেন মিয়া উঠিয়া দাঁড়াইল। বিয়ানে একবার বাড়িতে যাইও রাসুভাই, পয়সা করি পাইবা মালুম হয়। নিকাশ নিয়া খারিজ দিমু। ময়নাদ্বীপের জমির না নিলি জঙ্গল কাটানোর মজুরি দিই। খাউন পরন বাদ, কাইল যাইও। লালচে দাড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু হাসে, বলে, মনে করছিস হোসেন মিয়া ঠক? তোমারে ঠকাইয়া হোসেন মিয়া ফয়দা কিসের? কোন হালারে আমি জবরদস্ত ময়নাদ্বীপে নিছি? আপন খুশিতে গেছিলা, ঝুট না করলি মানবা রাসুভাই। ফিরা আইবার মন ছিল, আমারে কতি পারলা না, একসাথে আইতাম। রাসু ঘাড় নিচু করিয়া থাকে। আমিনুদ্দিন বলে, জানো নাকি মিয়া? হ। শোনেন, আমি ময়নাদ্বীপে যামু না কইয়া থইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু হাসে। তোমারে জাতি কয় না আমুদ্দিন, খুশ না হলি কেন যাবা? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ার হোসেন মিয়া বুকের নিবিড় লোম রাজি দেখা যাইতেছিল। সেখানে হাত দিয়া সে আবার বলিল, জান দিয়া তোমাকে দরদ করি, এনে আইজি তোমরা ঘা দিলা এই দিলের মধ্যে। কুবের বাই, ঘর যাইবা নাকি? কুবের সাই দিয়া উঠিয়া আসিল। দুজনে গোয়াল পার করিয়া হইয়া নামিয়া গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢাকিয়া গিয়াছে। দুর্ভেদ্য অন্ধকারে জেলে পাড়ার পথ পায়ের তলেও হইয়া আছে অদৃশ্য। অত্যন্ত সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হয়। দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাজ কানাজ দিয়া আঁকাবাঁকা পথ তাহারা খুঁজিয়া পাইত না। কুবেরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশে জমানো মেঘ হঠাৎ গলিয়া যাওয়ার চোখের পলকে তারাই ভিজিয়া উঠিল। কুবেরের সঙ্গে হোসেন মিয়া উঠিল
উঠিল গিয়া তাহার ভাঙা কুটিরে। দাওয়ার ছাট আসিতেছিল। হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসিতে দিতে হইল। কুবেরের দুই ছেলে লখা ও চণ্ডী ঘুমাইয়া পড়িয়াছিল, জাগিয়াছিল গোপী। চাটাইয়ের ওপর জাকিয়া বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল, বলিল, পিয়াস জানাই বিবি যান, পানি দিবা না? গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগোছে মুখে ঢালিয়া ঘটিটা দাওয়ার প্রান্তদেশে রাখিল। ঘরের চাল বাহিয়া যে জলের ধারা পড়িতেছিল, আজলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির গায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটা গোপী করিয়া লইল শুদ্ধ। রাত্রি বাড়িতে থাকে, বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেকি ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে। ভাইদের পাশে শুইয়া গোপীর দু চোখ ঘুমে জড়াইয়া আসে। শান্ত কুবেরের চোয়াল ভাঙিয়া হায় ওঠে। বাহিরে চলিতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফুটা কোণ দিয়া ভেতরে জল পড়িতে আরম্ভ করিয়াছিল। চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপন হইতে কাল সকালেই কুবেরের ঘর ছাইবার সন দিবার কথা বলিয়াছে। কুবের এক সময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে। বহু যত্নে কুবের তাহার আতুরের চারিদিকে বেড়ার সমস্ত ফুটা বন্ধ করিয়াছে। দাওয়ার এই দিকটা ভাসিয়া গেলেও আতুরের বৃষ্টির ছাড় ঢুকিবার কোনো পথ নাই। মেঝেটাই শুধু হইয়া আছে ভিজা স্যাঁতসেঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নাই। আর কটা দিন পরেই মালা এখান হইতে মুক্তি পাইবে। বুকে পিঠে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে, কদিন এখানে থাকার ফলে সেটা বাড়িয়া না গেলেই বাঁচা যায়। মালা ভয়ে ভয়ে বলে, আমারে দুগা মুড়ি চিরা দিবা গো? কেন, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়ল, পেট ভইরা খাই নাই, অখন খিদায় পেট জ্বলে। জ্বালাইয়া মারস বাপু তুই, বলিয়া কুবের কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লুকানো কতগুলি চিরা মালাকে আনিয়া দেয়। উঠিয়া বসিয়া অন্ধকারে চিরা মুখে দিয়া মালা বলে, হোসেন মিয়ারে খাইতে দিবা না? কি দিমু? মেলার থেকে আম না আনছিলা, তাই দাও। করবা কি, খিদায় মানুষটা খুন হইয়া যায় না? কুবেরের সাহসা মনে পড়িয়া যায়। ভাবে, সিধুর কাছ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে, তাই দিয়া আতিথ্য করলে মন্দ হয় না। মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে। কিন্তু পরক্ষণে সেই বিষয়ে কুবেরের উৎসাহ কমিয়া যায়। এমন একদিন ছিল, হোসেন মিয়া যখন খাসির ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত। আজ যার তার রান্না ওইসব কি আর সে খাইবে? শুধু না খাওয়ান নয়, খাইতে বলিলে হয়তো সে আজ অপমানই বোধ করিয়া বসিবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়াই ভালো। ঘরে গিয়া কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হয়ে শুইয়া ইতিমধ্যে হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে। কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলিল, মিয়া ভাই, সারা না পাইলে ঠেলা দিয়া ঘুম ভাঙাই গোপীর। সিঁদুর ঠাই ব্যানুন আনছিলি গোপী? ঘুমে আদমারা কবি বলে, উহু আনতি কইয়া গেলাম না হারামজাদি। বাহুমূল্যে কুবেরের জোর টিপনিতে গোপী চমকিয়া জায়গায় সজাগ হইয়া বসে। বলে, আনতে গেছিলাম বাবা, দিল না, কইল বিড়ালে সব খাইয়া গেছে গা। বিড়ালে খাইয়া গেছে কইল না? গোপী সাই দিল। কুবের রাগে আগুন হইয়া বলিল, হালা জুয়ার চোর, বিয়ানে খাওয়া মুনে বিড়াইলে হালা বজ্জাত। ছাড়া পাইবা মাত্র গোপী ঢুলিয়া পড়ে। ঘুম বোধহয় আসে তাহার সঙ্গে সঙ্গে। ঘরের যে কোণে জল পড়িতেছিল, কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটা সরু নালি করিয়া দিয়াছিল। মাটি গলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিয়াছে। জল জমিয়া ঘরের ভেতরের দিকে আগাইয়া আসিয়াছে অনেক দূর। হাত দিয়াই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয়। তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে। ডিবড়িতে বেশি তেল নাই, অল্পক্ষণের মধ্যেই নিভিয়া যাইবে। হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ানোর অনুরোধ এখন সে জানাইবে কি? বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে, লোকটা আরামে গভীর ভাবে ঘুমাইতেছে। ডাকিলে চটিবে না তো? ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিয়া দেখে হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আন করা নতুন 1 টাকা পয়সা রাখিবার ব্যাগ। ব্যাগটা সে আজই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই। শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে। ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে। কুবেরের দেহ কাঁপুনি ধরিয়া যায়। 1 মুঠো টাকা ও রেজগি হইতে প্রথমে একটা আধুলি ছাড়া আর কিছু লইতে সাহস পায় না। তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলো খুচরো রেজগি কি আর হোসেন মিয়া হিসাব করিয়া
গুনিয়ারা গাঁথিয়া রাখিয়াছে, আরও একটা সিকি এবং একটা আনি সে বাহির করিয়া লয়। ব্যাগটা হোসেন মিয়া লম্বা পাঞ্জাবি পকেটে ঢুকাইয়া ফু দিয়া সে ডিবিটা নিবাইয়া দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায়। গোপীর ঊর্ধ্ব নিঃশ্বাস বলে, বাবা। কুবেরের দেহ শিরশির করে, মেরুদণ্ডটা ঠিক মাঝামাঝি। চুপ যা গোপী, ঘুম যা। আমারে কাইল পয়সা দিবা। দিমু, চুপ যা, ঘুম যা গোপী। গোপী আর কথা বলে না। অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটা সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে। 3 ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের। কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মেলাইয়া কুবেরের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমিট করিয়া কুবের আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল, যান নাকি মিয়া ভাই, খিদায় কাতর হইছেন, সন্দ করি, রাইতে কিছু খান তো নাই, এক কাম করেন, 2 গোটা আম খাইয়া যান। প্রত্যুষ সে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু হাসিতে পারে। খাওনের কথা থো কুবের ভাই, বাড়িতে গিয়া খামু। একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞেস করিল, মায়ের বয়স কত কুবের ভাই? 9, সন্দ কইরা থুইছি। বিয়া দিবা না মাইয়ার? দিমু, কেরমে দিমু। পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাছিয়া লইয়া সে কুবেরের হাতে দিল। বাচ্চাকে খাবার কিনা দিও কুবের ভাই, বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসম্বরণ করিল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে, মুখ শুকনো দেখাইবে? খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসা করে উঠিল, ব্যাগটা নতুন দেখি, মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলিল, কথা কইতে কই দুজন বাহিরে আসিয়া দাঁড়াইল। এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেনের একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী ভিজিয়া চুপসিয়া চারিদিকে সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটা গীতিকা রচনা করিত। তার মধ্যে 2টি একটি মুখে মুখে প্রচারিত হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে। মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠোনে গীত হইয়া ভণিতায় হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত। লোকে বলিত, হোসেন ফকির, চল কেতুপুরে দেওয়ান ফকির হোসেনের সাহাবের দরগায় চেরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়াই যায়। অনেকদিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আধপেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত, সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাবি আসিত গানের চরণ। ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস লইয়া তেমনি ভাবে কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিয়াছে। কুবের, গাহান বান্ধাবার পারো? আমি পারতাম না, আমাদের যুগাইলা পারে, মুখে মুখে ছড়া বান্ধা দেয়। আমি বান্ধবার পারি। কন কি মিয়া ভাই? হোসেন এখন লাজুক, সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলাইতে কুবেরের কাছে অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বাদুম শুনবা? কুবের বলে, কন মিয়া ভাই কন। একটু চুপ করিয়া থাকে হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থৌ, বন্ধু কত ঘুমাইবা, বায়ে বিবি ডাইনে পোলা, আকাল ফসল রও মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি, উইঠা দেখবা না, আলা করেন ঘরের চালা, কেটা চুপি চুপি দিশা রাখবা না, তোমার লাইকা হাওড় দিয়া বাইরা চেরাক নাও, দিল জাগানি আলেন জিনি মিয়া, চিরা মেঘের বাদাম তুইলা বন্ধু কনে যাও, জিগাই তারে খাঁচায় চিড়িয়া, নিজ ভাঙে না দিল জাগে না, বিবির বুকের শির, পাড়ি দিবার সময় গেল, মাঝি তবু থির, মাঝি কত ঘুমাইবা। কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলে মিয়া ভাই, খুশ হলি না? পারি কি? হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরে চালে
জন্য স্বর্ণ আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য স্বর্ণ সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর। ভাড়ায় আর 1 বছর হাতে রাখিয়া বলে 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বার, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনায় মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কি রকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরের এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে 2 কোটি 3 কোটি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক। গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইলে প্রতীক্ষায় আছে। হাতে তখন কি রকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝে নি কি সকলের গোপন মতলব সে চোখে পলকে আজ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল। এতকাল অবস্থা খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবদিত নয়। দুটি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তাহার পর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে। বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমায় কে? কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে অবাক করিয়া দিয়াছিল। 200 টাকা সে নৌকার দাম, সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে 3-3টে বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকার একটা ছোটখাটো নৌকা কিনিতে কোনো বাধা ছিল না। তার বদলে উপার্জনের স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতা পরিচয় দিয়াছিল তার তারিফ করিতে হয়। দেখো, 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহ মাংস লাগিয়াছে। বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকা না যাহিতে ভাড়া হয়। রেলে ও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায়। এক একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন নেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া দেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরে আয়ও তো কি কম। ধানের বোঝাই লইয়া একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 সের ধান নৌকার গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে। উন্নতি সে আরো করিবে, কারণ অবস্থা পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই। এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুর মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে। লোকের যে ইতিমধ্যে নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে। স্বামীকে মালা তাগিদ দিয়া বলে, ওগো যুগাইলা নি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে, কয় না। কি কয়? তা শুনা তোর কাম কি? মায়ার লোক, চুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাইগা পিরিথিমের আইচোস। বিয়া পোলা যত পারস রাও করস ক্যারে। মালার আগে বই কি গাও জানে না কথা দেখি খইর পাড়া ফোটে। মাই কি মুখে মধু দিছিল আতুরে? গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? অগো মারো মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রাকাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতো দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন। ছেলেটাও যে ফর্সাই হইয়াছে মনে হয়। এমনই বয়সে লখা আর চণ্ডী তেমন তামাটে লাল রঙের ছিল, সে রকম নয়। আত্র যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই, এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যই খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সায় দেখিয়া বসে।
জেলেপাড়া কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই, একটা পা যদি ওর হাঁটুর কাছে হইতে দুমড়াইয়া বাঁকাইয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে। তাই যেন দাঁড়াই, কুবের তাই চাই। যত সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো কখনো মনে ঘনায়া আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরো ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তে বিশ্রাম নাই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজিয়া কুবের আবার জ্বরবোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হইয়া গিয়াছে। কে বলিল? কত শান্ত ও মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা? মারার গলাতে এতটুকু ঝাঁজ নাই। কয় না কেন? গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগাইলা কিছু কয় না। ওদিন আমারে জিগাই, খোড়ার মাইয়ানি খোড়া ন হয়। তুমি কি কইলা? আমি কইলাম তুই বলদ যুগাইলা খোড়ানি ব্যারাম যে মার থাকলি মায়েরা পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া। জানুনি গোপীর মা, গনসা মোরে এক বিষম বিভ্রান্ত কয়। নকুল্লা গিয়া গিয়া যুগাইলার নাকি মন ভাঙে। বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আয়। যুগাইল্লা যেন 2-10টা মাইয়ার খবর না নিয়া গোপীর নিব না সন্দেহ করি গোপীর মা, বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে। কিন্তু মালা তাহাকে চেনে, সে প্রত্যাশা করিয়া থাকে। জাননী গোপীর মা আরেক বৃত্তান্ত। রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে চাল চুলা নাই। সাই দিয়া কুবের বোধ হয় এবার সত্যই ঘুমাইয়া পড়ে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়া মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওইদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথায় উকুন বাঁচিতেছে। সারা রাত উকুনে কামড়ে মেয়েটা মাথা চুলকাইতে সারা হয়। লখা ও চণ্ডী তার ডাংগুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরেছে যে পুঁটি মাছ। যেখানে ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সেই ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে, মারামারি করিয়া ছেলে দুটো কোন দিন না খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরে জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরে 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রণাম স্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মাইয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে। বাড়ির অদূরে রাম গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ায় ছেলে মেয়েরাও ওই কদম গাছটির তলে খেলা করিত, আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছেলে মেয়েগুলোকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এই সব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলের মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেই দিন সে খুলিত মুখ, তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে চেঁচা খাইত সে। একজন একটা ধাক্কা দিলে সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জনে মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রাম গোয়াল ঘরের পেছনে গোবর গাদায়।